বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমাদের আজকের বিষয় কোড হলো 67243। বিষয়ের নাম হলো কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, চতুর্থ পর্ব, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা 1208। প্রথম অধ্যায়। সিলেবাস। জেনারেল অবজেক্টিভস বা জিও। আমাদের এই সাবজেক্টের মোট অধ্যায় আছে 10টি। তার মধ্যে কি কি আছে এবার একটু দেখে নিই। প্রথম অধ্যায় হলো আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড। কুলিং এবং হিটিং লোডের ধারণা। দ্বিতীয় অধ্যায় হলো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সাইকোমেট্রিক চার্ট। সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে ধারণা। তৃতীয় অধ্যায় হলো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সোলার হিট লোড। সোলার হিট লোড সম্পর্কে বা সৌর তাপ সম্পর্কে ধারণা। আর চতুর্থ অধ্যায় হলো আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ বিল্ডিং সার্ভে ফর এয়ার কন্ডিশনিং হিট লোড। বিল্ডিং জরিপে এয়ার কন্ডিশনিং হিট লোড সম্পর্কে ধারণা। আর পঞ্চম অধ্যায় হলো আন্ডারস্ট্যান্ড দ্য এক্সটার্নাল হিট লোড ফর কুলিং লোড ক্যালকুলেশন। কুলিং লোড ক্যালকুলেশনে বাহ্যিক তাপ সম্পর্কে ধারণা। ষষ্ঠ অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারনাল হিট লোড ফর এয়ার কন্ডিশনিং। একটি এয়ার কন্ডিশনিংয়ের ভিতরের লোড সম্পর্কে ধারণা। সপ্তম অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ হিটিং লোড ক্যালকুলেশন। হিটিং লোড এর ক্যালকুলেশন সম্পর্কে ধারণা। অষ্টম অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট। একটি রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। নবম অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য ক্যালকুলেশন অফ ডিফারেন্ট বিল্ডিং লোড। বিভিন্ন ভবনের বা বিল্ডিংয়ের লোড সম্পর্কে ধারণা। আর সর্বশেষ অধ্যায় বা দশম অধ্যায় হলো আন্ডারস্ট্যান্ড দ্য সিলেকশন অফ ইকুইপমেন্ট অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট। একটা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং প্লান্টের কীভাবে ইকুইপমেন্ট বা যন্ত্রাংশসমূহ নির্বাচন করব সে সম্পর্কে ধারণা। এ হচ্ছে আমাদের 10টি অধ্যায় আছে এ সাবজেক্টে। এখন আমরা একটু জেনে নেই টিপিসি। টিপিসি মানে হলো এই সাবজেক্টে T3, P3, C4 মানে 3টা থিওরি ক্লাস আর একটা প্র্যাকটিক্যাল ক্লাস আর 4 ক্রেডিটের সাবজেক্ট এটা। এখন টিপিসি জিনিসটা কি এবার একটু জেনে নেই। টিপিসি হলো টিতে থিওরিটিক্যাল বা তত্ত্বীয়, আর পিতে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক, আর সি সমান সমান হচ্ছে ক্যাডিট। এই সি হচ্ছে ক্যাডিট। 1 ক্যাডিট ইকুয়াল টু 50 মার্কস, মানে 1 ক্যাডিট সমান 50 মার্ক বা নম্বর। তাহলে যেহেতু এটা 4 ক্যাডিট, তার মানে এটা 200 মার্কের সাবজেক্ট। এখন এটা কীভাবে 200 মার্ক হবে একটু দেখি।
তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন টিসি বা থিওরি কন্টিনিউয়াস, এটা হচ্ছে 60 মার্ক বা নম্বর। এরপরে আসে থিওরি ফাইনাল বা পর্ব সমাপনী টিএফ, 90 মার্ক। তারপর প্র্যাকটিক্যাল ধারাবাহিক মূল্যায়ন পিসি বা প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, 25 মার্ক। আর প্র্যাকটিক্যাল বা পর্ব সমাপনী মূল্যায়ন হচ্ছে পিএফ বা প্র্যাকটিক্যাল ফাইনাল, হচ্ছে 25 মার্ক। তাহলে মোট কত হলো? 60, 90, 25, 25। তাহলে টোটাল হচ্ছে আমাদের 60, 90, 25, 25 হচ্ছে 200 মার্ক। এই হচ্ছে 200 মার্কের আমাদের এই সাবজেক্টটা কুলিং লোড ক্যালকুলেশনের। মান বন্টন একটু দেখি। তাত্ত্বিক বা থিওরিটিক্যালে ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান হবে 2 করে। মোট 15টা প্রশ্ন থাকবে, 30 মার্ক। 15টারই উত্তর দিতে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্নে। এটি একটু উল্লেখ করা আছে, 15টি প্রশ্ন থাকবে, 15টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, সুতরাং 2 গুণন 15, 30 নম্বর ক বিভাগে। আর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান হবে 4 করে। প্রশ্ন থাকবে কয়টি? 10টি। তার মানে এখানে কত? 40 মার্ক। 4 10 40। তাহলে 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে। এখানে কোনো অপশন নেই। প্রতিটি প্রশ্নের মান হবে 4 করে, 4 গুণন 10, 40 নম্বর। আর গ বিভাগ রচনামূলক, এখানে একটু অপশন আছে। প্রতিটি প্রশ্নের মান হবে কত? 10 করে। কত উত্তর করতে হবে? 5টি। পরে থেকে 6টি প্রশ্ন থাকবে, এ থেকে 5টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 করে, সুতরাং 10 গুণন 5 সমান 50 নম্বর। তাহলে কত মোট হলো? এখানে হচ্ছে 30, এখানে 40, এখানে 50। এই হচ্ছে মোট 120 নম্বর। 120-এর মধ্যে তাহলে কত পালে পাস হবে? তাহলে আমাদের যেহেতু টেকনিক্যালে পাশের হচ্ছে 40% বা 40%, এই হিসাবটা দেখি। পাস মার্ক হচ্ছে 120, যে মানটা থাকবে, যে মার্কটা থাকবে প্রশ্নে, তাহলে 120 গুণন 40%, মানে 40 ভাগ 100। এই নিয়মে করলে আমরা কততে পাস আমরা বের করতে পারবো। সব সাবজেক্টই একই অবস্থা। যেটাতে 80 থাকবে, 80 মার্ক, তাহলে 80 গুণন 40, তার মানে 32। যেটা 60 থাকবে 24। এই নিয়মে সবাই বের করে নিতে হবে। এগুলো আমাদের মান বন্টন সম্পর্কিত। আশা করি সবাই একটু মনে রাখবে। অবজেক্টিভস, মানে সাবজেক্টের মেইন অবজেক্টিভগুলো কি, এবার এটা আমরা জেনে নিই। খুব ইম্পর্টেন্ট বিষয়। অবজেক্টিভস যদি আমাদের ভালো জানা না থাকে, তাহলে আগানো খুব কষ্ট হবে। হ্যাঁ, এর মধ্যে আছে টু প্রোভাইড দ্য স্টুডেন্টস উইথ অ্যান অপরচুনিটি টু অ্যাকোয়ার নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। নলেজ, স্কিল, দক্ষতা। অ্যাটিটিউড মানে আচরণগত পরিবর্তন, জ্ঞান, দক্ষতা, আচরণগত পরিবর্তন ইন দ্য এরিয়া অফ কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন উইথ স্পেশাল এমফেসিস অন। মানে কুলিং এবং হিটিং লোড ক্যালকুলেশন সম্পর্কে এই বিষয় থেকে আমরা জ্ঞান নেব, দক্ষতা নেব এবং আচরণগত পরিবর্তন আমরা সারতে পারবো। এই হচ্ছে অবজেক্টিভস। অ্যান্ড কী উপরে জ্ঞান নেব একটু তার দেখি নেই। প্রথমে হচ্ছে আমাদের 1 নম্বর, অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড। কুলিং এবং হিটিং লোড বিভিন্ন রূপ সম্পর্কে আমরা জ্ঞান নেব, দক্ষতা হব এবং আচরণগত পরিবর্তন করব। এইটি হচ্ছে আমাদের মেইন টার্গেট, নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। তার 2 নম্বর হচ্ছে অ্যাসপেক্ট অফ বিল্ডিং সার্ভে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিল্ডিং সার্ভে। কারণ কুলিং তো ঠান্ডা, হিটিং মানে গরম, এয়ার কন্ডিশনিং তো বিল্ডিংয়ে তো করা হয়।
সুতরাং বিল্ডিং সার্ভে বা ভবন জরিপ সম্পর্কে আমরা জানতে পারবো, বা এখান থেকে আমাদের আচরণ দক্ষতা পরিবর্তন হবে। এই হচ্ছে মেন টার্গেট মনে রাখতে হবে যে টু প্রোভাইড দ্য স্টুডেন্ট উইথ অ্যান অপরচুনিটি টু অ্যাকোয়ার নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। তারপরে হচ্ছে আমাদের তৃতীয়তে আমরা কি জানবো, আগেরটাই এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল হিট লোড ক্যালকুলেশন। বাইরে এবং ভিতরে বিভিন্ন লোডগুলো থাকে, এসব কীভাবে বের করতে হয় এ সম্পর্কে আমরা জানবো, মানে আচরণগত এটা অবজেক্টিভস, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল হিট লোড। তারপরে 4 নম্বর হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট ক্যাপাসিটি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্লান্ট ক্যাপাসিটি যদি না জানা থাকে তাহলে কাজ করা যাবে না। সুতরাং রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে আমাদের স্কিল, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এবার 5 নম্বর সিলেকশন অফ ইকুইপমেন্ট, টুলস, ইকুইপমেন্টস, ম্যাটেরিয়াল। এটা আমাদের জানতে হবে। ইকুইপমেন্ট জিনিসটা আবার কি, এটা আমরা আগেই শিখে গেছি বা আগে জানবো। এরপরে এই সিলেকশন দেবো আমরা ইকুইপমেন্ট, কোন ইকুইপমেন্ট কত বসবে, কোথায় গিয়ে সে সম্পর্কে আমরা জানবো এই সাবজেক্ট থেকে। তারপরে 6 নম্বর যে সাইকোমেট্রিক চার্ট জিনিসটা কি এই সম্পর্কে আমরা শিখবো, সাইকোমেট্রিক ডিটেলস সম্পর্কে আমরা জানবো। তারপর আছে 7 নম্বর সোলার হিট গেইন ক্যালকুলেশন, মানে সৌরতাপ কিভাবে বৃদ্ধি হয়, রুমের তাপমাত্রা বেড়ে যায় সে সম্পর্কে আমরা জানবো ইত্যাদি। এই হচ্ছে আমাদের অবজেক্টিভস এই বিষয়ের উপরে। আশা করি সবাই একটু মনে রাখবো, আমরা আরও ডিটেলস দেখবো, একই দিন বারবার আসবে। তারপর আমাদের হচ্ছে বিষয়বস্তু সংক্ষেপে বা শর্ট ডেসক্রিপশন। এটা আমরা আরেকটু জেনে নিই যে এর মধ্যে কি দিয়েছে তারা। 1 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড। একই জিনিস, উদ্দেশ্য এবং শর্ট ডেসক্রিপশনের মধ্যে একইটা এসে গিয়েছে। এরপরে আসে হচ্ছে কনসেপ্ট অফ সাইকোমেট্রিক চার্ট, যেটা আমরা আগেই বলছি, আমাদের শর্ট ডেসক্রিপশন। তারপরে হচ্ছে আমাদের সোলার হিট ক্যালকুলেশন সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর পারবো বিল্ডিং সার্ভে, উদ্দেশ্যের মধ্যে আর একই। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন সম্পর্কে আমরা জানবো। ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট সম্পর্কে আমরা জানবো বা শিখবো। বিল্ডিং লোড ক্যালকুলেশন অ্যান্ড ইকুইপমেন্ট সিলেকশন, এটি তো আসল ইঞ্জিনিয়ারের একটা কাজ। আন্দাজে একটা এসি লাগালেই তো হবে না, তাহলে ক্যালকুলেশন করতে হবে এবং ইকুইপমেন্টটা সিলেকশন প্রপার ওয়েতে দিতে হবে। এই হচ্ছে আমাদের। আর রেফারেন্স বই, তাহলে এই সাবজেক্ট কভার করতে গেলে আমাদের কি কি বই প্রয়োজন। অনেকে বিভিন্ন বই, চুতা, গাইড টাইড স্পেসিফিক এর জন্য কাজ করার জন্য কতগুলো বই আছে, তার মধ্যে কি কি বই আছে আমরা একটু দেখে নিই। আর প্রথমে বলছি যে ভালো একটা বই, ভালো একটা টিচার, ভালো একটা বই, ভালো একটা গাইডার। সুতরাং বই কোনো সময় কাউকে ঠকায় না, তোমরা বই কিনবে। তা আমাদের কি কি বই লাগে? 1 নম্বর হচ্ছে আমাদের দেখে বেসিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এটা লেখককে PN অন্তনারায়ণন, এটা হচ্ছে লেখকের নাম, বিশাল বড় লেখক। এরপরে আর একটা বই আছে প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল রেফ্রিজারেশন, এখানে আমাদের যেটা আছে, এটা লেখকটা কে এখানে? রয় জে ডসাট। এটা খুব ইম্পর্টেন্ট। ডসাটের বইটা আমরা কালেকশনে রাখবো। বই তো ঠকাবে না কোনো সময় কাউকে, সুতরাং এই বইগুলো আমাদের প্রয়োজন। 3 নম্বর হচ্ছে এ টেক্সট বুক অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটা লেখক হচ্ছে বাই RS কুর্মি অ্যান্ড JK গুপ্তা। RS কুর্মি এবং JK গুপ্তার বইটা প্রয়োজন। এরপরে আমাদের আরও কিছু বই দরকার, কী কী বই তারা দিয়েছে, সাজেস্ট করেছে। 4 নম্বর এ কোর্স ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটা লেখক হচ্ছে SC অরোরা অ্যান্ড S দুমকুন্দর। নামটা খুব মানে বিদঘুটে নাম, উচ্চারণ করতে খুব কষ্ট হয়। নারায়ণন দুমকুন্দর
এগুলো হচ্ছে লেখক, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং তারা বই লিখছে। আর 5 নম্বর হচ্ছে মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফর ইঞ্জিনিয়ার্স। উচ্চারণগুলি আমারই বের করতে কষ্ট হয়। এটা লেখক কে? প্রফেসর PS দেশাই, PH দেশাই, ইনি এই লেখক। এই মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স সম্পর্কিত বইটা। এরপর আছে 6 নম্বর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটা লেখক হচ্ছে CP অরোরা। এটা একটু সহজ আছে, হ্যাঁ, CP অরোরা। এই বইটা আমরা কালেকশন করব। আর 7 নম্বর হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটা লেখক হচ্ছে আহমাদুল আমিন। এই একটাই মনে পেলাম, একটু খুব সহজ নাম। হ্যাঁ, এই বইটাও খুব সহজ রকমারিতে পাওয়া যায়, দেখি ভালো, বইগুলো খুব সুন্দর। আশা করি আমাদের 7টা বই দরকার এই সাবজেক্টটা কভার করার জন্য। সুতরাং বই কিনে নিতে হবে, বই কালেকশন করতে হবে, যে কোনো ওয়ে হোক বই প্রয়োজন। এইগুলো এই নলেজ, স্কিল, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশনের এমপিসিস অন থেকে। এরপরে আমাদের আরও আছে কেমন চেহারা হয় একটু দেখি। যে PN নারায়ণন, বেসিক রেফ্রিজারেশনের বই, ওনার এটার কভার পেজ বা মলাট পেজ, এই মলাটে দেখে আমরা বুঝবো যে এই বইটার চেহারা এমন। এরপরে আছে হচ্ছে এই যে প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশনের, এটা হচ্ছে রয় যে ডসেটস, ওনার এই বইটার চেহারা এমন হবে। অন্য কালার হতে পারে, অসুবিধা নেই, কিন্তু বইগুলো লাগবে। আর এই টেক্সট বুক, রেফ্রিজারেশন একটা টেক্সট বুকই, এটা হচ্ছে RS কুর্মি অ্যান্ড JK গুপ্তা। অনেক প্রতিষ্ঠানে এটা টেক্সট বোর্ড হিসাবে, টেক্সট বুক হিসাবে ইউজ করা হয়। সেটা হচ্ছে যে এই RS কুর্মি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা বই হলে অনেক কভার দেবে, অনেক সাবজেক্ট, অনেক সম্পর্ক। এরপর আছে এ কোর্স ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটা হচ্ছে অরোরা আর দুমকান্দোয়ার। হ্যাঁ, এখন তোমরা ভালো করে উচ্চারণ, আমি তো আসলে ওইগুলো খুব কষ্ট লাগে উচ্চারণ করতে। তো দুমকান্দোয়ারের বই এটা আমাদের। এরপর আছে হচ্ছে মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফর ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ার জন্য এই বইটা দরকার, প্রফেসর PS দেশাই, ওনার লেখা বই এটা। তো এইভাবে আমরা এই বইগুলো কালেকশন করে নিব। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, CP অরোরা। এর মধ্যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনার অনেক হাইড্রোলিক্স, থার্মাল, অনেক কিছু এর মধ্যে আছে, পাবো আমরা। একটা বইয়ের মধ্যে অনেক কিছু থাকে, সব চ্যাপ্টার তো কাজে লাগবে না। আর এই লাস্টে হচ্ছে আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আহমাদুল আমিন। এটা বইটা খুব এই যে রকমারি, হ্যাঁ, বাংলা পাওয়া যায়, এটা রকমারি। ওনারা এটা দেয় যে www.rokomari.com। হ্যাঁ, এতে ওই গেলে এটা নেওয়া যায় বইটা। এবং খুবই সুন্দর, খুব সাবলীল এবং খুব সহজ সরল ভাষায় এয়ার কন্ডিশন সম্পর্কে তারা ডিটেলস বর্ণনা করেছে। আচ্ছা, সব একটার মধ্যে হবে তো নয়, কিন্তু আমরা গাইড বইটা সাধারণত কম ইউজ করব, কারণ গাইড বইয়ের মধ্যে অসংখ্য ভুল থাকে, প্রিন্টিং ভুল, উচ্চারণগত ভুল, ছাপাগত আছে। এইগুলো আমরা এইগুলো হচ্ছে, এইগুলোর একটা অরিজিনিটি আছে, ওই জন্য। সুতরাং আমরা চেষ্টা করব এই সমস্ত বইগুলি কালেকশন করার জন্য। মানে আমাদের এই সাবজেক্টের জন্য 7টা বই বোর্ড আমাদের সিলেক্ট করেছে, এবং 7টা বই হলে আমরা এইগুলো কাজ করতে পারবো খুব ভালোভাবে। এগুলো আমাদের রেফারেন্স বই সম্পর্কে। এবার আসলে আমরা আসি এবার চ্যাপ্টারে, জিও 1, মানে জেনারেল অবজেক্টিভস 1, মানে প্রথম অধ্যায় যেহেতু বলছি আমরা প্রথমে। এখানে কি আছে? আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড। কুলিং অ্যান্ড হিটিং লোডের এটা একটু যে কি। এরপর আছে স্পেসিফিক অবজেক্টিভস বা এসও, মানে এসওটা কি জিনিস, স্পেসিফিক অবজেক্টিভ। এবং 1 হচ্ছে জিও, আর 1.1, 1.2, 1.3 মোট এখানে কয়টা এসও আছে আমরা দেখি। একটা করে এসও, একটা করে প্রশ্ন হবে, মনে রাখতে হবে। এসওটা আমরা পড়ব আর অধ্যায়টা আমরা নেব। তাহলে প্রথম আজকে আমাদের শুরু হচ্ছে। আশা করি আজকে সম্পূর্ণ শেষ করা যাবে না, নেক্সট ক্লাসে আবার পরবর্তীতে আমরা শুরু করব। তাই আজকে আমরা যতদূর যেতে পারি যাই। এরপরে আমাদের এসওর মধ্যে 1.1 কি আছে দেখি। স্টেট দ্য ডিফারেন্ট হিট ট্রান্সমিশন অ্যান্ড লোড ক্যালকুলেশনস টার্মস কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স বা CLTD। CLTD হচ্ছে কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। CLTD একটা মেথড কিন্তু।
আরও অনেক মেথড আছে এখানে, আমরা আস্তে আস্তে আসবো। যখন আমরা ওই চ্যাপ্টারে গিয়ে অঙ্ক করব তখন কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, সিএলটিডি একটু মনে রাখতে হবে। এরপরে এর মধ্যে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সেন্সিবল হিট গেইন। সেন্সিবল হিট গেইন, তারপর আসে হচ্ছে ল্যাটিন হিট গেইন। তা সেন্সিবল হিট কী জিনিস, ল্যাটিন কী জিনিস আমরা ফিজিক্সও শিখছি, ফার্স্ট ইয়ারে শিখছি, প্রথম পর্বে শিখছি, দ্বিতীয় পর্বে জানছি। অনেক কিছু জানতেছি। সেন্সিবল মানে সুপ্ত তাপ, ল্যাটিন মানে সুপ্ত তাপ, সরি সেন্সিবল মানে অনুভূত, সেন্সিবল মানে অনুভূত তাপ, ল্যাটিন মানে সুপ্ত তাপ, মানে সুপ্ত তাপ অনুভূত তাপ এই সম্পর্কে আমরা কীভাবে গেইন হয়, কীভাবে বৃদ্ধি হয়, তাপ নিয়ে তো কারবার তো এয়ার কন্ডিশনিং। এই জন্য এটা আমরা আরও ডিটেলস শিখবো। এরপরে আছে হচ্ছে রেডিয়েন্ট হিট গেইন। রেডিয়েন্ট মানে হচ্ছে সৌরতাপ বা বিকিরণজনিত তাপ, বিকিরণ। রেডিয়েন্ট কীভাবে হয়, মানে 1.1-এর মধ্যে কিন্তু এইগুলো আছে। আরও কিছু আছে স্পেস হিট গেইন। স্পেস, একটা স্পেসের মধ্যে কীভাবে হিট গেইন হয় এ সম্পর্কে আমরা শিখবো বা সংজ্ঞা জানবো। তারপরে আসে হচ্ছে আমাদের স্পেস কুলিং লোড, স্পেস কুলিং লোড করব। এরপর হচ্ছে স্পেস হিট এক্সট্রাকশন রেট অ্যান্ড থার্মাল রেজিস্ট্যান্স। এই গেল 1.1-এর মধ্যে এই কটা সিএলটিডি। সিএলটিডি মেথডে আমরা যাব অঙ্ক করার সময়, লাস্টে অধ্যায়ে আমরা পাবো এগুলো। এই হচ্ছে আমাদের 1.1-এর মধ্যে স্পেসিফিক অবজেক্টিভ। এরপরে 1.2-তে কী আছে দেখি, স্টেট দ্য মিনিং অফ কুলিং অ্যান্ড হিটিং লোড। মানে এখানে আমাদের দ্বিতীয় অধ্যায় গিয়ে আমরা পাবো কুলিং এবং হিটিং লোডের অর্থ। তারপরে 1.3 পাবো ডিসক্রাইব কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল লোড। কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল লোড সম্পর্কে তো আমরা মানে জানবো 1.3 স্পেসিফিক অবজেক্টিভে। আর 1.4-এ আছে হচ্ছে স্টেট দ্য মিনিং অফ কে, সি, আর অ্যান্ড ইউ ফ্যাক্টর। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কে ফ্যাক্টর, সি ফ্যাক্টর, আর ফ্যাক্টর এবং ইউ ফ্যাক্টর এ সম্পর্কে আমরা শিখব, মানে 1.4 এসওতে গিয়ে। এরপরে 1.5-এ মানে শেষ এসও আমাদের এই প্রথম অধ্যায়ের মধ্যে হবে সলভ প্রবলেমস রিলেটিং টু কে, সি, আর অ্যান্ড ইউ ফ্যাক্টর। মানে কে, সি, আর এবং ইউ ফ্যাক্টর সম্পর্কিত বিভিন্ন ধরনের অঙ্ক আছে। কিছু অঙ্ক দেখলে অনেকে মানে ভয় আসে। হ্যাঁ, আসলে ভয়ের কোনো কারণ নাই। এখানে আমাদের যেটা আছে খুব ইজি, একটু দেখলেই পারা যাবে। এগুলো না পারার কিছু নেই এখানে, এবং খুবই সহজ। অঙ্কগুলো খুব সহজ। প্রথম থেকে ক্লাস ঠিক মতো মনোযোগ সহকারে শুনলে আশা করি একটা কাজে লাগবে। এই হচ্ছে আমাদের সলভ প্রবলেম। আর লাস্টে গিয়ে আমরা করাবো আজকে যত দূর যায়। আর যদি আমাদের সময় 30 মিনিট, আর হাতে আছে আমাদের 7 মিনিট। এরপর আমাদের প্রথম অধ্যায় আমাদের স্টার্ট বা শুরু করে আমরা 1 আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড। কুলিং এবং হিটিং লোডের বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা, যেটা আমরা প্রথমে বলছি যে 1.1 স্টেট দ্য ডিফারেন্ট হিট ট্রান্সমিশন অ্যান্ড লোড ক্যালকুলেশন টার্ম, কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স, সিএলটিডি, সেন্সিবল হিট গেইন, সেন্সিবল ল্যাটিন হিট গেইন, রেডিয়েন্ট হিট গেইন, স্পেস হিট গেইন, যেটা আগে আমরা বলছি। এইগুলি হচ্ছে আমরা জানবো এটা কি জিনিস। এবার বিভিন্ন তাপ স্থানান্তর প্রক্রিয়া লোড ক্যালকুলেশন সমূহ একমাত্র সিএলটিডি, সেন্সিবল হিট গেইন হচ্ছে এটা কি জিনিস দেখে নিই। এবার হচ্ছে কুলিং লোড তাপমাত্রা পার্থক্য বা সিএলটিডি হচ্ছে দেওয়াল ও ছাদের মধ্যে তাপ বিনিময়ের একটি তাপীয় প্রতিক্রিয়া। প্রকৃতপক্ষে সিএলটিডি তৈরির উৎস হচ্ছে কি কি, এবার আমরা দেখি নেই। 1 নম্বর, দেওয়াল এবং ছাদের তাপমাত্রার পার্থক্য। ওয়াল এবং রোক, দেওয়াল এবং ছাদের তাপমাত্রার পার্থক্য। এ হচ্ছে আমাদের ইয়েতে আসবে, সিএলটিডির মধ্যে আসবে। তারপরে কুলিং লোড ফ্যাক্টর, যা উৎপন্ন হয় সোলার হিট এবং অভ্যন্তরীণ তাপের উৎস হতে। মানে সোলার হিট এবং ভিতরের তাপ, ওই দুটি তো আমাদের তাপ। সূর্য একটা বিশাল একটা মানে হিট প্রডিউস করে, সোলার হিট, সূর্য। এটা আমাদের পরবর্তী চ্যাপ্টার আমরা আসি, সোলার হিট সম্পর্কেই আমরা জানবো। এরপরে আমাদের আরও আছে কুলিং লোড ফ্যাক্টর,
এটা সিএলএফ, সিএলএফ কুলিং লোড ফ্যাক্টর, সিএলএফ এটা একটা মেথড, কিন্তু মনে রাখতে হবে একটা সিএলটিডি, একটা সিএলএফ, আরও কিছু আসবে আমাদের পরবর্তী পর্যায়ক্রমে। সুতরাং কুলিং লোড ফ্যাক্টর হচ্ছে সেন্সিবল কুলিং লোড, সেন্সিবল কুলিং লোড ডিভাইডেড সেন্সিবল হিট গেইন। মানে সেন্সিবল কুলিং লোডকে যদি সেন্সিবল হিট গেইন দ্বারা ভাগ করা যায়, যে মানটা হবে সেটাই হবে সিএলএফ। সিএলএফ মানে হচ্ছে, সিএলএফ মানে হচ্ছে কুলিং লোড ফ্যাক্টর। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো একটু মানে স্মরণ রাখলে হবে এগুলো, আশা করি। এটা গাণিতিকভাবে সূচিত করা হলে কেমন হয়, কিউ সমান সমান এ ইউ সিএলটিডি, কিউ সমান এ ইউ সিএলটিডি। এটা আমাদের প্রথম সূত্র একটা, মানে কিউ কি জিনিস, এ কি জিনিস, এইগুলো আমরা দেখি একটু। কিউ হলো দেওয়াল বা কাঁচ ও ছাদ হতে প্রাপ্ত তাপ। মানে একটা বিল্ডিংয়ে তো দেওয়াল থাকে, হ্যাঁ, জানালা থাকে কাঁচের ঠাই, হ্যাঁ থাকে না, আর ছাদ তো ছাদ থাকবেই, নলে তো থাকবে কেমন করে। তাহলে দেওয়াল, কাঁচ ও ছাদ হতে প্রাপ্ত তাপ, এই হচ্ছে আমাদের কিউ এর মান, মানে প্রাপ্ত তাপের মান হচ্ছে কিউ। কিউ কিউ মানে তাপ তো আমরা বলছি, কিন্তু দেখছি কিউ, হ্যাঁ, এটা ওয়াটে আনতে হবে। আর এরপর আছে এ, হচ্ছে এ মানে এই এরিয়া, এরিয়া বা ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? দেওয়াল, ছাদের ও মেঝের ক্ষেত্রফল বর্গ মিটারে বা মিটার স্কোয়ারে। এরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এরিয়াটা আমাদের বের করা, দেওয়ালে বের করতে হবে, ছাদের বের করতে হবে, মেঝের বের করতে হবে। এগুলো এরিয়া বের করার পরেই হচ্ছে আমাদের বাকিগুলো কাজ করতে হবে। এই তাপটা আনতে হলে এই সূত্র লাগবে আমাদের। এরপর আসে কি, ইউ সমান হচ্ছে তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক। তাপ সঞ্চালন মানে তাপ হিট ট্রান্সফারের সার্বিক গুণাঙ্ক, এটা কিসে, কিলোওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিনে। এটা কিন্তু ইউ এর একক, মনে রাখতে হবে। ইউ সি ফ্যাক্টর আমরা যেহেতু আসবে, আছে এগুলো একটু দেখে নিই আমরা এখানে। তাহলে এ পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম, ইউ পেয়ে গেলাম। এরপর সিএলটিডি বাকি আছে, হ্যাঁ। সিএলটিডি হচ্ছে উভয় তলে তাপমাত্রার পার্থক্য। উভয় তলে তাপমাত্রা মানে দুই তল, মানে বাইরে ভিতরে, ইনসাইড এবং আউটসাইড টেম্পারেচার ডিফারেন্স। মানে বাইরে তাপমাত্রা আছে 38, ভিতরে আছে রাখবো আমরা 20 বা 18, 16, এই যে কমায় রাখলাম। এই দুটো পার্থক্য হচ্ছে টিডি। টিডি মানে টেম্পারেচার ডিফারেন্স বা সিএলটিডি। এই হচ্ছে আমাদের এইটুকুই আজকে আমাদের পর্যন্ত থাকলো। নেক্সট আমরা আসবো হচ্ছে অনুমেয় তাপ অর্জন কী জিনিস, এই সম্পর্কে আমরা জানবো নেক্সট ক্লাসে। আশা করি সকলেই ভালো থাকবে। নেক্সট পর্যন্ত আমরা রাখি। আল্লাহ হাফেজ।